আট কিন্তু ওপরটা খুব কঠিন, ওপরটার জন্যই ঠান্ডা হয়, ওপরটা 13 ডিগ্রি ম্যাক্সিমাম। আপনারা এবার 7টা আমাদেরকে দাদা আমরা শুরু করছি আপনাদের অনুমতিক্রমে। দর্শক আসসালামু আলাইকুম। প্রচন্ড শীতে ঢাকা ঢাকা দিল্লি সব কাবু হয়ে আছে। এই যে ছবি দেখা যাচ্ছে না কেন পূর্ণিয়া? আপনার ছবি আসছে না। আচ্ছা, আমার মনে হয় চলে আসবে কোন কারণে স্টিমিয়ার অনেক সময় একটু ডিস্টার্ব করে। জি, তো যেটা বলছিলাম আর কি, আক্তার ভাই আসসালামু আলাইকুম। দিল্লি ঢাকা এক জায়গায় মিল আছে, এখন অনেক অমিলের মাঝে, যে প্রচন্ড শীতে সবাই কাবু। দাদা বলছিলেন গৌতম ওখানেও 8 ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রা চলে আসছে। আমরা শুরু করছি ওই মিনিমামটা কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে ম্যাক্সিমামটা কমে যাওয়া। হ্যাঁ বলুন। ঢাকা এবং সারা বাংলাদেশে আরো ফল করবে তাপমাত্রা, দুইটাই মিনিমাম ম্যাক্সিমাম সবই ফল করবে। যাক দর্শক, আমরা আছি, আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, আপনারা জানেন যে দিল্লি প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং রাজনৈতিক বিশ্লেষক, এই আমাদের দুই দেশেরই দর্শকদের প্রিয় রাজনৈতিক বিশ্লেষক জনাব গৌতম লাহিড়ী। দাদা নমস্কার এবং শুভেচ্ছা জানাচ্ছি। আছেন আমাদের দেশের অন্যতম একজন রাজনৈতিক বিশ্লেষক আছেন বললে হয়তো আমার ভুল করা হবে না, এবং সম্প্রতি তিনি জামাতে ইসলামীতে যোগ দিয়েছেন, মেজর আখতারুজ্জামান রঞ্জন। দাদা, বাংলাদেশ ভারত লাগা টানাপোড়েন চলছে। আমরা যে ইস্যুটা মাঝে একটু মিস করে গিয়েছি সেটা হলো ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, যিনি বেগম খালেদা জিয়ার জানাজার সময় এখানে এসেছিলেন। তার পাশাপাশি আজকে একদম লেটেস্ট পরিস্থিতি, আমি একটু আপনার কাছে নজর দিব। আমি আজকে গৌতমদার কাছে প্রথম, যে আমাদের দুই দেশে পড়লো কিনা মোস্তাফিজুর রহমান, আমাদের অন্যতম ক্রিকেটার, তাকে আইপিএল থেকে সরিয়ে দেওয়া হলো বলবো, এটা দুই দেশের সম্পর্কের জন্য কতটা ভালো হলো? দুই দেশের উগ্র ধর্মপন্থী মানুষজন যদি বলি, তাদেরকে কি একটু উস্কে দেওয়া হলো না ভারতীয় দিক থেকে এই সিদ্ধান্তে? এবং এর পাশাপাশি বাংলাদেশের নির্বাচন, আমরা নির্বাচন ক্ষেত্রেও আপনার গুরুত্বপূর্ণ মতামত জানবো। প্রথমে আমি যেতে চাই গৌতম লাহিড়ী দাদা আপনার কাছে, যে হঠাৎ এই মোস্তাফিজের ইস্যুটা কেন আমাদেরকে ভোগাতে শুরু করলো? বাংলাদেশের মানুষের তো স্বাভাবিকভাবে এটা ইগোতে ঘা লাগবে, যে কোনো মানুষের, এটা সে হোক উদারপন্থী, হোক সে চরম ধর্মপন্থী। গৌতম লাহিড়ী দাদা, আপনি কি আমাকে শুনতে? আমি শুনতে পাচ্ছি। আক্তার ভাই, গৌতম দা বোধহয় একটুখানি হ্যাভিং ট্রাবল কানেক্টিং। দিস ইজ অফেন। আমি তো শুনতে পাচ্ছি, আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি। এইটা একটু জানতে চাই যে হঠাৎ করে ওকে 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 জি। না, আমি তো শুনতে পেয়েছি আপনার প্রশ্নটা, এবং এটা ঘটনা যে আমি ব্যক্তিগতভাবে মনে করি খুবই দুর্ভাগ্যজনক। কিন্তু ঘটনা হচ্ছে যে যেটা ঘটেছে, এবং আজকেই বাংলাদেশে একজন হিন্দু ব্যবসায়ী, তার উপর আক্রমণ হয়েছিল, সে আজকে মারা গিয়েছে। এবং দুই দেশেই এই যে ধরনের বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, এখন আমি জানি না সুপরিকল্পিতভাবে কিনা, কিন্তু তার একটা প্রমাণ এই ঘটনা, যে ক্রিকেটের ক্ষেত্রে যেটা ঘটেছে, এটা খুবই অবাঞ্ছিত। এবং ব্যক্তিগতভাবে আমি তো মনে করি যে এটা না হওয়াটাই বাঞ্ছনীয় ছিল। কিন্তু ঘটনা হচ্ছে যে সেই ক্রিকেটার, তাকে তো ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড যখন সিদ্ধান্ত হয় যে আইপিএল এ তারা কারা অংশগ্রহণ করবে, তাদের অনুমতি সাপেক্ষেই করেছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যে ঘটনা ঘটছে দুই দেশেতেই, তাতে এটা স্বাভাবিকভাবেই, যে যেরকম আপনারা জানেন, যে আপনি দেখেছেন যে ভারত পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে হ্যান্ডশেক হচ্ছে না, অথচ জয়শঙ্কর গিয়ে পাকিস্তানের স্পিকারের সঙ্গে হ্যান্ডশেক করেছে, করমর্দন করেছে। এখন এই ঘটনাগুলো আপাতত কিছুটা ঘটবে এরকম একটা মনেই হয়, যে এটা ঘটনা যে আমি ব্যক্তিগতভাবে তো মনে করি এটা ক্রিকেটকে রাজনীতির মধ্যে আনাটা কোনো অনুচিত, এবং এটা আনা উচিত হয়নি আর কি। সেটা তো আমার বলতে কোনো দ্বিধা নেই। আমি খুব একটা বিষয়টাকে সমর্থন করি না। বলুন পূর্ণিয়া সাহেব, আমি যদি শুনতে পান আপনাকে। আমি তো বাকি সবই দেখতে পাচ্ছি, আমি জানি না আপনি আপনাকে শুনতে পাচ্ছেন কিনা। আপনার ফ্রেমটা ফ্রিজ হয়ে আছে। আমি শুনতে পাচ্ছি, আমি দাদাকে শুনতে পাচ্ছি, সব পরিষ্কার শুনতে পেয়েছি। আপনি শুনতে পাচ্ছেন, কিন্তু উনি পূর্ণিয়া সাহেব শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না। আতিক মনে একটু হচ্ছে। আমার কোনো অসুবিধা নেই, কিন্তু তো আমি শুনতে পাচ্ছিলাম। আমি একটু এই মুহূর্তে তাহলে আক্তার ভাইয়ের কাছে যেতে চাই। আক্তার ভাই, আমাদের দেশ এমনিতেই ক্রিকেট পাগল দেশ, এবং সেই সঙ্গে
আমি তো বলবো যে ভারতের দিক থেকে এরকম একটা সিদ্ধান্ত দিয়ে এই যে সাম্প্রতিক সময় দুই দেশে যে ধর্মভিত্তিক রাজনীতি করে তাদের হাতে আরেকটা নতুন বল তুলে দেওয়া হলো কিনা, মেজর আখতারুজ্জামান। ধন্যবাদ আতিক রহমান, ধন্যবাদ পুনিয়া তোমার অনুষ্ঠানের জন্য। গৌতম লাহিড়ী দাদা খুব সুন্দরভাবে দায়িত্ব নিয়ে কথাটা বলেছেন, এটা হওয়া উচিত ছিল না, এবং সেটার জন্য উনিও মর্মাহত, উনি দুঃখ প্রকাশ করেছেন। ধন্যবাদ লাহিড়ী, আপনার উদারতার জন্য, আপনার এই সুন্দর একটা মনশীলতার জন্য। আসলে উগ্রবাদী আমরা কেউ পছন্দ করি না, এটা হয় হিন্দু উগ্রবাদী হোক, মুসলমান উগ্রবাদী হোক, কোনো উগ্রবাদীকে আমরা পছন্দ করি না। যেমন ভেনেজুয়েলাতে আজকে ট্রাম্প যে কাজটা করেছেন, এটা সারা বিশ্ব পছন্দ করে নাই, করবে না, কারণ এটা প্রেসিডেন্ট ইচ্ছা করলে তার ক্ষমতা আছে বলে করে ফেলতে পারে না। এটা একটা উগ্রবাদী কাজ হয়েছে। উগ্রবাদীটা কোনোদিনই কোনো রিজন থাকে না, লজিক থাকে না, এর পিছনে কোনো কারণ থাকে না, কোনো যুক্তি থাকে না। আমরা উগ্রবাদীদের কাছ থেকে দূরে থাকতে চাই। উগ্রবাদীদের কাছে অনুরোধ করব, শুধু পৃথিবীটা কিন্তু আপনাদের জন্য নয়, এই পৃথিবীটা আমাদের সবার জন্য। এই পৃথিবীটা সবাই কিভাবে শান্তি থাকতে পারে, সবাই কিভাবে ভালো থাকতে পারে চিন্তা করেন। আপনি উগ্রবাদী হতে পারেন, আপনার চিন্তা চেতনাটা আপনি চাইতেন পারেন, আপনি বাস্তবায়ন করার অধিকার রাখেন, কিন্তু তার মানে এই নয় যে আমার কষ্টের বিনিময়ে, আরেকটির জীবনের বিনিময়ে, আরেকজনের ত্যাগের বিনিময়ে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করবেন। এটা তো পৃথিবীর কোনোদিন কাম্য হতে পারে না। এই পৃথিবীতে আমরা কেউ ইচ্ছা করে আসি নাই, এই পৃথিবীতে আমাদের আগমন কারো কোনো ব্যক্তিগত ইচ্ছে আসে নাই, আমরা আসছি কিন্তু সৃষ্টিকর্তার ইচ্ছা অনুযায়ী। সে যে সৃষ্টিকর্তাকে মানি না কেন হোক, আমরা একটা প্রজননের মাধ্যমে আসছি, কিন্তু মূল ইচ্ছাটা কত, আমরা যারা বিশ্বাসী, ধর্মে বিশ্বাসী, যারা একশ্বরবাদে বিশ্বাসী, যারা আমরা সৃষ্টিকর্তাবাদে বিশ্বাসী, তারা মনে করি আমাদের জন্ম মৃত্যুটা উনার ইচ্ছাতে হয়। এখানে মানুষ তো নিমিত্ত মাত্র। সেখানে উগ্রবাদীরা যেভাবে সারা বিশ্বটাকে অশান্তির দিকে ঠেলে দিচ্ছে, সে যে কোনো ভাবে হোক, হামাস হোক, শিখ হোক, ইসলামিক হোক, বা আজকে ওই মাদক নিয়ন্ত্রণ করতে গিয়ে ভেনেজুয়েলা যা হচ্ছে সেটা হোক, ইউক্রেনে রাশিয়া তার নিয়ন্ত্রণ করার জন্য, তার বাণিজ্য সুবিধার জন্য যা করা হচ্ছে, এগুলা সবই উগ্রবাদী। এগুলাকে আমরা সমর্থন করতে পারি না, এবং পারেন না গৌতম লাহিড়ীও, সেটাই উনি প্রকাশ করেছেন। আমি অত্যন্ত খুশি হয়েছি, আনন্দিত হয়েছি যে উনার মনের উদারতা, উনার যে মনের যে শক্তি, উনি যে স্বীকার করেছেন। স্বীকার করাটা কিন্তু একটা বিশাল সাহসের ব্যাপার। দিল্লির মাঠে বসে, দিল্লিতে বসে উনি বলতেছেন যে আমি এটাকে পছন্দ করি না, এবং এটার জন্য আমিও নিন্দা জানাচ্ছি। উদারপন্থী মানুষ আছে, দুই দেশেই তো উদারপন্থী আছে, কিন্তু এই পৃথিবীতে ভালো মানুষ আছে বলেই তো পৃথিবী এখনো টিকে আছে, এবং ইনশাল্লাহ পৃথিবী টিকে থাকবে। উগ্রবাদীরা ভাই আমি আবার আসবো আপনার কাছে। আমাদের বাংলাদেশ একটু যদিও আমি আবারও দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করে নিচ্ছি, আজকে স্ট্রিমিং কিছুটা, জি, উগ্রবাদীরা কখনো টিকে থাকতে পারে নাই, আগামীতেও টিকে থাকতে পারবে না। ইনশাল্লাহ মানুষের শুভ বুদ্ধির উদয় হবে, জয় হবেই হবে, এতে কোনো রকম দ্বিধা নাই, আমার মনে কোনো সন্দেহ নাই। আবারও গৌতম দাকে ধন্যবাদ জানিয়ে আপাতত এখানে বিশেষ করলাম। আমি শুনবো গৌতম দার কাছে আরো বক্তব্য। জি, গৌতমদের কাছ থেকে একটু শুনতে চাই। আক্তার ভাই, আমাদের নির্বাচন সামনে, খুব ঝড়ো বেগে নির্বাচন হচ্ছে, যদিও আজকে কিছু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, কিছু মনোনয়নপত্র অনেকে চাইলেও ঠিক মতো জমা দিতে পারেননি, বিশেষ করে দেশের হবিগঞ্জ আগস্ট কেন্দ্র করে যে পুলিশ পুড়িয়ে মারা হয়েছিল সেটা নিয়ে আমি গৌতমদার কাছে যেতে চাই। গৌতমদা, বাংলাদেশে একটা আলাপ হয় খুব জোরে সোরে যে এবার যে নির্বাচনটা হচ্ছে এটা ভবিষ্যতে একটা সমঝোতার নির্বাচন, হোক বিএনপি জামাত বা তার মধ্যে ইন্ডিয়ার কোনো একটা ভূমিকা আছে, যে ইন্ডিয়াও এখানে তার একটা মৌন সম্মতি, যেটা এতদিন তারা বলে এসেছিল যে আওয়ামী লীগবিহীন নির্বাচন চায় না। আপনিও বলেছিলেন যে ইন্ডিয়া কোনোভাবেই চায় না, ইন্ডিয়ার পররাষ্ট্র। এখন কি যে নির্বাচনটা হতে যাচ্ছে আওয়ামী লীগবিহীন, সেটা তাহলে ইন্ডিয়া মেনে নিতে বাধ্য হয়েছে বলে আমরা মনে করতে পারি, এক নম্বর দাদা। এবং পরবর্তীতে যেহেতু জয়শঙ্করের সাবজেক্টটা এখনো জীবিত আমাদের এখানে, আমি সেই নিয়ে মতামত জানতে চাই। উনি কি আসলে ব্যস্ততার কারণে আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেননি, না প্রধান উপদেষ্টা দেখা করতে চাননি, নাকি অন্য কিছু যা স্বাভাবিক ঘটনা? এই দুইটা বিষয় একটু গৌতমদার কাছ থেকে শুনে দেন মেজর আক্তার সাহেবের কাছে যেতে চাই। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে জয়শঙ্করের যে প্রোগ্রাম ছিল, যে অনুষ্ঠান ছিল, তিনি প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে দেখা করতে চাননি, এবং এটা ঘটনা, পাকিস্তানের যিনি স্পিকার এসেছিলেন তিনি দেখা করেছিলেন, কিন্তু জয়শঙ্কর দেখা করেন, এটা ঘটনা। প্রথম কথা হচ্ছে ভারত চায় যে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হোক, এবং আপনি যদি বলেন, আমি এটা বলতে কোনো দ্বিধা নেই যে ইউনূসের উপর ভারত জয়শঙ্করের না দেখা করাটা জয়শঙ্করের প্রতি ইউনূসের প্রতি অনাস্থা প্রকাশ, এটা বলতেই পারেন, অস্বাভাবিক কিছু নয়। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশে একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে কারা অংশগ্রহণ করবে সেটা বাংলাদেশ ঠিক করবে, সবই ঠিক কথা। ভারত যেটা বলবে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হওয়া উচিত নয়,
এবং যে নির্বাচনটা হবে, যে আগের নির্বাচন, বিএনপি ছাড়া নির্বাচনগুলো যদি মানে সেই ধরনের মানুষের প্রতিফলন না হয়ে থাকে, আজকে আওয়ামী লীগ যদি অংশগ্রহণ না করে, সেই নির্বাচনটা একে মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন নয়। সেটা প্রমাণিত হবে, সেটা দেখা যাবে যখন হবে এই নির্বাচন। ভারত মেনে নিচ্ছে, এইটা মেনে নেওয়ার কোনো কারণ নেই। এবং ভারত এখনো বলবে যে আওয়ামী লীগ সহ নির্বাচন হোক। আওয়ামী লীগ যদি নিন্দিত হয়, তারা যদি উপেক্ষিত হয়, মানুষের উপর যে অত্যাচার করেছে বলে যেগুলো বলা হচ্ছে, ফ্যাসিবাদী অত্যাচার, তো মানুষ প্রত্যাখ্যান করবে তাকে, মানুষ তাকে ভোট দেবে না। তো মানুষ মানে তাকে কেন নির্বাচন থেকে বাইরে রাখতে হবে? কোনোদিনই আওয়ামী লীগ বলেনি যে বিএনপি নির্বাচনের বাইরে থাকুক। বিএনপি স্বেচ্ছায় সিদ্ধান্ত নিয়েছিল বাইরে থাকা। হ্যাঁ, জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল, এটা ঘটনা। কিন্তু বিএনপিকে তো বলা হয়নি নির্বাচন থেকে বাইরে থাকুক। তারা সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচনটা মনে হয় আহ গ্রহণযোগ্যতা থাকবে না, তাই কারণে তারা নির্বাচন বয়কট করেছেন। আরেকটা বড় কারণ অবশ্যই 2018 সালে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করা সত্ত্বেও তাদের যে কাঙ্ক্ষিত যে ফল, সেটা তারা হয়নি। এটা ঘটনা। দাদা সেই এখন নির্বাচনটা সেই নির্বাচনটা আওয়ামী লীগের উপর একটা কলঙ্ক বলে প্রতিষ্ঠিত হয়, যে কারণে 2014, 2024 সবকে এক পংক্তিতে দেখা হয়। 14-24 কোথাও বিএনপিকে বলা হয়নি বয়কট করতে, আওয়ামী লীগও বলেনি, নিষিদ্ধও করে। কিন্তু 14 এবং 24 আওয়ামী লীগ মনে করেছে, বিএনপি মনে করেছে তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন না। সুতরাং সেটা, এই নির্বাচনে অংশগ্রহণ না করাটা, ভারত বাংলাদেশের নির্বাচনে যে ভোটের পার্সেন্টেজ সেটা কমে যাওয়া, সেটা আওয়ামী লীগ অংশগ্রহণ না করলেও কমে যাবে, খুবই স্বাভাবিক ব্যাপার। তারপরে কি হবে না হবে, ভারতকে তো একটা বাংলাদেশকে নিয়ে চলতে হবে, এই বিষয়ে ঘটনা। সেটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়, কাকে তারা নির্বাচনে দেবেন, করতে দেবেন, দেবেন না। কিন্তু আল্টিমেটলি তো ভারতের যে নিকটতম প্রতিবেশী, সেক্ষেত্রে জয়শঙ্কর তো সেটা বলেই এসছেন যে যদি ভারত কোনোভাবে আক্রান্ত হয়, তাহলে ভারতে প্রত্যাঘাত করার অধিকার আছে, এটাও বলেছেন। এ বিষয়ে কিন্তু কোনো তিনি দ্বিধা করেননি। দাদা এখন এই কথা যদি বলি তাহলে বলতে হয় যে আওয়ামী লীগ সরকারের সময় এমন একটা সিচুয়েশন ছিল যে বিএনপি, হ্যাঁ, ডিক্লেয়ার দিয়ে বিএনপি নির্বাচনের বাইরে না, কিন্তু নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে সেই ধরনের যত রকম আয়োজন সেটা হয়েছিল। তখন তো ভারত এখন যে ডিনাই করছে সেটা ভারত তখন করেনি। ভারত কেন তখন ইলেকশন গুলোকে মেনে নিয়েছিল? তখন যদি মেনে নিয়ে থাকে তাহলে বলা হয় যে তাহলে এখন একটা কেন মেনে নিবে না? ব্যাপারটা কিন্তু না, এই জায়গায় এখন এসেছে। মেনে নেবে কি নেবে না, সেটা এই নির্বাচনের পরে দেখা যাবে। আগে তো বাংলাদেশের মানুষ আগে মেনে নিক। প্রথম জামায়াত ইসলামী বলুক যে নির্বাচনটা সঠিক হয়েছে, সেটা দেখি আর কি আমরা। সেটা তো দেখার এখনো, প্রথম কথা আমার নির্বাচন নিয়ে যখন হবে তখন দেখা যাবে। নির্বাচন হবে কি হবে না এখনো অনিশ্চয়তা আছে। যদি হয়, তাহলে সেই নির্বাচনে আওয়ামী লীগের ক্ষেত্রে যখন যে ঘটনা ঘটেছিল, আওয়ামী লীগের ক্ষেত্রে তো আওয়ামী লীগ তো বলেনি, তারা চেয়েছিল একটা কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হোক। আর কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হয়েছে, বিএনপি তো গোহারা হেরেছিল। এটা ভুলে গেছে বিএনপি? বিএনপি তো তো গোহারা হেরেছিল কেয়ারটেকার সরকারের অধীনে। আপনি কেন সুতরাং মনে করছেন? সেটা কোনো তো বিষয় নয়। বিষয় হচ্ছে বিএনপি বয়কট করেছে স্বেচ্ছায়। বিএনপিকে আওয়ামী লীগ বয়কট করতে বাধ্য করেনি। ভারতও বাধ্য করেনি। বা আমি তো নিজে জানি, আমি নিজে উপস্থিত ছিলাম বোর্ড নেগোসিয়েশনে 2014, 18, 24। বারবার বলা হয়েছে আপনারা অংশগ্রহণ করুন। আপনি যদি অংশগ্রহণ করে হেরে যান বা জোর করে হারিয়ে দেওয়া হয়, তাহলে সেটা তো গোটা দুনিয়া দেখতে পাবে সেটা। তাই না? আপনি আওয়ামী লীগকে দাঁড় করাতে দেবেন না একটাই কারণে, কারণ আপনি জানেন আওয়ামী লীগকে নিয়ে ভয় আছে। ভয় আছে। বাংলাদেশের 50% মানুষ সংশয় আছে আপনি মনে করছেন, কারণ কি? তারা কেন আওয়ামী মনে হচ্ছে লীগের পক্ষে। নির্বাচন নিয়ে সংশয় আছে? না, সংশয় এখন জানি না। এখন তো আমি বাংলাদেশের মানুষের থেকেই শুনেছি সংশয় আছে। দেখা যাক কি আক্তার হয় কি ভাই, হয় না। আক্তার ভাই, বাংলাদেশের মানুষের মধ্যে সত্যিই সংশয় আছে, এবং আজকে এবং কালকে যে ঘটনাগুলো মনোনয়ন পত্র দাখিলের সময় ঘটছে, অনেক কিছু যেন 18 সালের নির্বাচনের সঙ্গে মিলে। আমি আসলে পুনিয়া কোন তোমার এই কথা ক্ষেত্র শুনে হয়েছে যেখানে অভিযোগ উঠেছে মব করে মনোনয়নপত্র দাখিল করতে দেওয়া হচ্ছে না, ফলে মানুষের মধ্যে সংশয় তো বাড়বেই। আক্তার ভাই, আপনার মতামত কি জানতে চাই। আমি তোমার এই বক্তব্যের সঙ্গে অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, একমত হতে পারছি না। এখানে মব করে আর মিছিল করে এক জিনিস না। বাংলাদেশে সবসময় নির্বাচন অংশগ্রহণে সবাই মিছিল করে করতো, সেগুলো এখন নিষিদ্ধ করা হয়েছে। মবের তো প্রশ্নই ওঠে না। এগুলা যদি কেউ করে থাকে সেটা হলো বিচ্ছিন্ন ঘটনা, সেটা হবে না। তারা আনিসুল ইসলাম বলেছে মাহমুদের, তাদের আনিসুল ভাষায়, ইসলাম তাদের মুখ মাহমুদ, দিয়ে বলা। মাহমুদের মতো একটা পচা মালকে নিয়ে যদি আমাদের কথা বলতে হয়, যার কোনো চরিত্র নাই, ব্যক্তিগত চরিত্র নাই, রাজনৈতিক চরিত্র নাই, যারা হলো চাটিয়া চুটিয়া এখান থেকে খায় ওখান থেকে খায়,
তারই বক্তব্য নিয়ে তো আলোচনা করাটা আমার মনে হয় এটা আমাদের জন্য দুর্ভাগ্য ভাই। মাহমুদুর রহমান মান্নাও বলেছেন। মাহমুদুর রহমান মান্না সাহেব যে কথাটা বলেছেন, উনি কি বলেছেন? উনি উনার বিষয়টা উনি তো আইনিভাবে দেখবেন। উনি যদি দস্তখতই করতে ভুলে যান, তাহলে এরকম নেতা আমরা কিভাবে বলেন? উনি একবার ডিফল্টার হয়েছেন, সেখানে চেম্বার জাজকে দিয়ে বাধ্য করেছেন। চেম্বার জাজ আমি বলবো তার এখতিয়ারে বহির্ভূত এবং হাইকোর্টকে ওভাররুল করে সেই সুপ্রিম কোর্টের কাছে না নিয়ে তার ব্যক্তিগত ইচ্ছায় সে তাকে ঋণ খেলাপি থেকে মুক্তি দিয়েছেন। সেখানে তো একটা বড় অন্যায় করা হয়েছে। সেই অন্যায়গুলোর পরে তো নৈতিকভাবেই তো উনি দাঁড়াতে পারেন না। মান্না সাহেব মতো রাজনীতিবিদ, নৈতিকতার প্রশ্নেও তো উনি নির্বাচনে দাঁড়াতে পারেন না। উনি এতদিন এই সমস্ত কথা আইপিএল থেকে বাদ দেওয়া হলো মুস্তাফিজকে। আগামীতে হয়তো বৈধ হয়ে যাবেন, আবার হয়তো বৈধতা হবে। কিন্তু আনিস আর মান্না তো এক জিনিস নয়। মান্না সাহেব সম্বন্ধে আমি বলতে চাই না এগুলা, হয়তো ওনারটা উনি ফেস করবেন। আমি যে কথাটা বলতে চাচ্ছি, গৌতম দা যে কথাটা বলেছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে করতে দেওয়া হয়নি, কথাটা যেমন সত্য, আবার কথাটার মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে। আজকে আওয়ামী লীগকে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু আওয়ামী লীগের নেতারা কিন্তু বাংলাদেশে নাই। যারা নির্বাচন করার মতো কোন একজন এমপি আজকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না, কোনো কেউ নাই। তারা যদি বাংলাদেশের আইনটাকে ফেস করে এখানে আসতো, আমরা তো জেলখানা থেকেও দেখেছি অনেকে নির্বাচন করেছেন, জেলখানা থেকেও নির্বাচনে জয়ী হয়েছে। আমরা এরশাদকে দেখেছি যে জেলখানা ছিল, সে নির্বাচনে 5টি আসনে জয়ী হয়েছে। আজকেও তো শেখ হাসিনা বাংলাদেশে থাকলে জেলে থাকতো, জেলে থাকলেও তো সে নির্বাচন করতে পারত, কিন্তু তিনি তো দেশে আসেন নাই, দেশে পৌঁছেন নাই। কাজে এখানে যদি ওনাকে নির্বাচন করতে দেওয়া হয় নাই, কথাটা যদি উনাকে বাধা দেওয়া হইতো, কেউ যদি এখানে আমরা দেখতাম যে না ওনাকে আওয়ামী লীগের কাউকে নির্বাচনে মনোনয়ন পত্র কিনতে দেওয়া হয় নাই, এরকম কোনো ঘটনা কিন্তু গত 7 দিনে আমরা কোথাও পাই নাই। এমনকি দেখেছি জাতীয় পার্টির অনেক প্রার্থীরা মনোনয়নপত্র কিনেছেন, সিপিবি প্রার্থীরা মনোনয়নপত্র কিনেছেন, তারা সাবমিট করেছেন। তাদের মনোনয়নপত্রে বৈধতা অন্য প্রশ্ন, সেই বৈধতা না থাকলে তো কিছু করার নেই। কিন্তু আজকে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি অপ্রাসঙ্গিক হয়ে গেছে একটা বিভিন্ন কারণে। কারণ ওনার তো ক্ষমতা ছেড়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়াটা কোনো সেনাপতির বা কোনো নেতার জন্য সুখকর নয়। আমরা অতীতেও দেখেছি সেনাপতিরা বা যারা নেতা, তারা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় না, পালিয়ে গেলে সে পরাজিত, সে জীবনের মতো শেষ, তাকে আবার পূর্ণ মূল্যায়ন করা হয় না, কোথাও আসতে দেওয়া হয় না। এটা পৃথিবীর ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাই দেখতে পাবো। শেখ হাসিনা তো ভাগ্যবান, গৌতম দ্বারা ওনারা একদম নিকটাত্মীয়, ওনারা আশ্রয় দিয়েছেন, ওনাকে মেহমান হিসেবে রাখছেন, এটা চরম সৌভাগ্য। আমি বলবো আমাদের সেই ভাগ্য হয়তো হবে না, আমরা হয়তো কোনোদিন যদি বিপদে পড়ি, যদি গৌতম দা যদি আমাদেরকে সেরকম স্বাগত জানান, আমরা কৃতজ্ঞ হব। তবে আমার মনে হয় আমরা যারা রাজনীতি করি আমাদেরকে ফেস করতে হবে, মৃত্যুটাকে ফেস করাই তো আমার রাজনৈতিক দৃঢ়তা, আমার বলিষ্ঠতা, আমার নেতৃত্বের গুণাবলী। আমার প্রতি অন্যায় হবে, অন্যায় তো পৃথিবীর কার না হয়েছে। যেমন আজকে কথায় কথা একটু আগে বললাম, ভেনেজুয়েলার কথা বললাম, ভেনেজুয়েলার পক্ষে তো মানুষ আছে নাকি দাদা বলেন? ভেনেজুয়েলার পক্ষে তো বিভিন্ন রাষ্ট্র বক্তব্য রাখছে, ইভেন কি আমেরিকান, সাউথ আমেরিকানরা রাখছেন, এশিয়ার থেকে অনেকে রাখছে। কিন্তু ভেনেজুয়েলার প্রেসিডেন্টের প্রতি যে ব্যবহারটা করা হয়েছে বা যেভাবে তাকে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে, এটা তো একটি সুষ্ঠু রাজনীতির পরিচয় বহন করে না। তাহলে আজকে পৃথিবীর অনেক রাষ্ট্রপতিরাই তো নিরাপত্তাহীনতায় ভুগবে। চিন্তা করুন সিঙ্গাপুরের মতো একটা ছোট্ট রাষ্ট্রে যারা কোনো সেনাবাহিনী নাই, সে তাকে যদি চীন উঠায় নিয়ে যায়, তাহলে কি করবেন আপনি বলেন? সম্ভব হতে পারে। মালদ্বীপের কথা চিন্তা করেন, যদি ভারত যদি আপনি জেট পাঠায় মালদ্বীপের প্রেসিডেন্টকে উঠায় নিয়ে আসেন, মালদ্বীপের রেজিস্ট্রেশন দেওয়ার ক্ষমতা আছে? তাহলে তো রাষ্ট্রপতিরা নিরাপদ থাকবেন না, আমি বাংলাদেশে নিরাপদ থাকবো না। আমিও তো যদি ভারত যদি আমার এই দেশে পাঠায়, আমার ধরে নিয়ে যায় আমার রাষ্ট্রপতিদের বা প্রধানমন্ত্রীদের, এটা হতে পারে, কিন্তু গ্রহণযোগ্য হবে কোনোদিন? এটাকে আমরা মেনে নিতে পারবো? সেটা একটু জেনে নিতে চাই, যেহেতু প্রসঙ্গটা আপনি তুলেছেন যে আজকে আমাদের দেশে কি সোশ্যাল মিডিয়ায় কথা হচ্ছে যে ট্রাম্প যেটা করেছে, আমাদের দেশের মব খুব প্রচলিত শব্দ, তো সোশ্যাল মিডিয়ায় কথা হচ্ছে যে ট্রাম্প হচ্ছে এখন ইন্টারন্যাশনাল একটা মব করেছে, মানে সে তার শক্তি মব করে। তো দাদা এই প্রতিক্রিয়া আমি একটু গৌতমদার কাছে এটা নিয়ে গৌতমদার কাছে, কিন্তু এখানে ট্রাম্প যে জিনিসটা প্রমাণ করলো সেটা হচ্ছে মাইটের কাছে সবকিছু পরাজিত হয়, সবকিছু মানতে হয়। এই যে মাইট ইজ দ্য রাইট, আমরা বাংলাদেশের ছোট সময় শুনতাম, মাইটই যে সব শক্তি যে সবকিছু নিয়ন্ত্রণ করে। আজকে ট্রাম্প কিন্তু যে কোনো ভাবে হোক এটা করেছেন, কিন্তু এটা ট্রাম্পের জন্য ভালো ফল দিবে না, আমেরিকার জন্য এটা ভালো ইতিবাচক ফল দিবে না। রাশিয়ান প্রেসিডেন্ট ইউক্রেনকে হয়তো ধ্বংস করতে পেরেছে, কিন্তু রাশিয়ান প্রেসিডেন্ট বিশ্বের মানচিত্রে একজন ভালো নেতা হিসাবে কোনোদিনই পরিচিত হবে না।
এখানে পুতিন কোনোদিনই পৃথিবীর একজন ভালো নেতা হিসেবে পরিচিত হবে না। আজকে চীন দেখেন ইচ্ছা করলে অনেক আগে একটা যুদ্ধ বাঁধিয়ে দিয়ে তাইওয়ানকে নিয়ে একটা বাধাইতে পারতো, কিন্তু সেটা করে নাই। আপনার তিব্বতের দালাই লামা কিন্তু এখনো ভারতের নিরাপদে আছে, সেখানে কিন্তু সাহস করে নাই কোনো কিছু করে। কাজে এটা লোক কতগুলো আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আছে, এই জিনিসগুলো যদি আমরা না মানি, নর্মস না মানি। ট্রাম্প তো লাস্ট প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস না, ট্রাম্পই তো এই আমেরিকার শেষ প্রেসিডেন্ট না, বা ট্রাম্পই তো সারা জীবন আজীবন আমেরিকার ভাগ্য নিয়ন্ত্রণ করবে না। এরপরে কি হবে? ভেনেজুয়েলা, হি মে বি দ্য উইকেস্ট প্রেসিডেন্ট অফ ভেনেজুয়েলা টুডে, বাট টুমরো ভেনেজুয়েলা তো ঐক্যবদ্ধ হবে। ভেনেজুয়েলা তখন নতুন আত্মপত্য নিয়ে আগাবে। ভেনেজুয়েলার তেল চলে যাচ্ছে, তাদের সবকিছু চলে যাচ্ছে। এখন ভেনেজুয়েলা তো নতুন করে উদ্দীপনায় আবার দাঁড়িয়ে যাবে। হয়তো নিউ লিডার মে কাম আপ, যারা হয়তো পৃথিবীর বিশ্বযুদ্ধ লাগিয়ে দিতে পারে, কারণ তার পক্ষেও তো আর অনেকে যেতে পারে। কাজেই গৌতম দা কথা শুনবো অবশ্যই, কিন্তু আমি যে কথাটা বললাম যে আসলে আমাদেরকে রেশনাল হইতে হবে, আমাদেরকে যুক্তিবাদী হইতে হবে, আমাদের সকল সমস্যার সমাধানগুলো টেবিলে নিয়ে আসতে হবে। আমি গৌতম দাকে আগেও বলছি, এখনো বলছি, আমরা আমাদের সকল সমস্যাগুলোকে আমরা টেবিলের মধ্যে আলোচনার মাধ্যমে আমরা করতে চাই। এই ডিপ্লোমেসি, সূক্ষ্ম ডিপ্লোমেসি দিয়ে কে হ্যান্ডশেক করলাম কে করলাম না, এখন এখানে যেখানে জয়শঙ্কর অল্প শর্ট নোটিশে বাংলাদেশে আসছে, এখানে গুরুত্ব কোনটা পাবে? বাংলাদেশের সঙ্গে রিলেশনশিপ না দেশমাতা খালেদা জিয়ার প্রতি সম্মান? এখানে ভারত যথার্থভাবে দেশমাতা খালেদা জিয়ার প্রতি সম্মান দেখানোকে প্রাধান্য দিয়েছে। সেখানে রাষ্ট্রীয় শিষ্টাচার সে রাখে নাই, সে রাষ্ট্রের সম্পর্ক নিয়ে কথা বলে নাই, দ্বিজাতি বা দ্বিরাষ্ট্রীয় রাজনীতি নিয়ে কথা বলে নাই। তিনি সম্মান দেখাতে এসেছেন দেশমাতা খালেদা জিয়াকে, সেই সম্মানটা অত্যন্ত উচ্চ অগ্রাধিকার দিয়ে দেখিয়ে গেছেন। সেই জন্য আমি ধন্যবাদ জানাই জয়শঙ্করকে, তিনি সঠিক কাজটি করেছেন। তুমি আবার হারাই গেলা? গৌতম দা বলেন কিছু, আমরা শুনি, আমরা দুজনে মিলেই স্টার্ট টকিং। না, ওনার তো আজকে দেখছি ইলেকশনে ওনার একটা সিগন্যালের সমস্যা হচ্ছে আর কি মনে হলো আর কি হ্যাঁ, তাই। না আমি আর কি বলবো, আমি যেটা এটাই বলতে পারি যে আশা করি যে বাংলাদেশের ভবিষ্যতে যদি নির্বাচন হয়, নির্বাচিত একটা সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে সেই সরকারের সঙ্গে স্বাভাবিক একটা সম্পর্ক ভারত রাখবে। এটাই জয়শঙ্কর হয়তো বলে এসছেন ওখানে আর কি। এবং আমার ধারণা যে যাই হোক, আমি জানি না যে মানে জামায়াত ইসলামের কি ভূমিকা হবে। তারা যে বিএনপির সঙ্গে দেখা করলেন পরের দিনই, জয়শঙ্কর যাওয়ার পরের দিনই, এবং গিয়ে তারা বললেন তারা একসঙ্গে যৌথভাবে সরকার পরিচালনা করতে পারেন। সে বিষয়ে তো আমার মনে হয় আফসারুজ্জামান আপনি হয়তো অনেক বেশি বলতে পারবেন যে বিএনপি এবং জামায়াতের মধ্যে কোনো জোট তৈরি হচ্ছে কি হচ্ছে না, বা নির্বাচনোত্তর কোনো জোট তৈরি হচ্ছে কি হচ্ছে না। সেক্ষেত্রে সেই বিষয়টা তো একটা নিয়ে আ নিশ্চয়ই একটা ভাবনা এবং একটা সাংবাদিক হিসেবে তো জানার কৌতূহল থাকবে। কিন্তু আপনি কি, আমার একটা সরাসরি প্রশ্ন আছে আপনাকে। আপনি কি বিশ্বাস করেন যে ১২ই ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে? আপনি যদি বলেন আমি ধন্যবাদ। ধরে নেব। হ্যাঁ, ধন্যবাদ দাদা। আমি সরাসরি উত্তরটা দিই। বাংলাদেশে ১২ তারিখে নির্বাচন করা ছাড়া আমাদের সামনে কোনো বিকল্প নাই। এই সরকার এখান থেকে এক পাও পিছাতে পারবে না। এমনকি হুম, ২, ৪, ৫ দিন সুযোগটা খুবই কম। আর আপনি যেটা বললেন যে শফিকুর রহমান সাহেব আমাদের জামাতের আমির যে পরের দিন গিয়ে সহানুভূতি জানাতে গিয়ে বলেছেন যে আমরা বিএনপির সঙ্গে একসঙ্গে কাজ করতে রাজি আছি। এটা কিন্তু প্রচ্ছন্নভাবে উনি এটা বলে দিয়েছেন, যেহেতু বিএনপির সঙ্গে আপনাদের বা ভারতের একটা সম্পর্ক তৈরি হয়েছে, একটা কূটনৈতিক সম্পর্ক তৈরি হয়েছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে বিএনপি ভারতের সঙ্গে একটা গুড রিলেশনশিপ ডেভেলপ করতে চায়। ইনডাইরেক্টলি জামাতের আমির কিন্তু সেই কথাটাই এন্ডোর্স করে দিয়ে গেলেন যে এই পলিসির ব্যাপারেও আমরা আপনার সঙ্গে একসঙ্গে কাজ করতে রাজি আছি। তার মানে তিনিও কিন্তু ভারত বিরোধী নন, বা ভারতের সঙ্গে উনি রকম কোনো বিদ্বেষ করতে রাজি নন। এখন এই মেসেজটা আপনারা কিভাবে নেবেন আমি জানি না, কিন্তু উনার যে উনি যেটা বলেছেন যে আমরা আপনার সঙ্গে একসঙ্গে কাজ করতে চাই, তার মানে উনার যদি ভারতের সঙ্গে যদি কোনো সুসম্পর্ক তৈরি করার প্রস্তুতি নেওয়া হয়ে থাকে, বা ভারতের সঙ্গে যদি একটা সম্পর্ক করে তারপরে বাংলাদেশে থাকেন, তাহলে ভারত নীতির ব্যাপারে কিন্তু ইনডাইরেক্টলি বিরোধিতা করলেন না। আপনি ডিপ্লোমেসি ভাষায় যদি দেখেন বা রাজনৈতিক গভীরতা যদি দেখেন, তাহলে কিন্তু শফিকুর রহমান বলতে গেলে ডাইরেক্টলি তারেক রহমান সাহেবের রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, শাসননীতির সঙ্গে একটা ঐক্যমত পোষণ করলেন, এবং তিনি বললেন যে আপনি জয়ী হলে আমরা আপনার সঙ্গে কাজ করতে রাজি আছি। প্রকান্তরে জাতীয় সরকার গঠন করার এটা একটা কমিটমেন্ট তারেক রহমান সাহেবের আছে। তিনিও বলেছেন আগামীতে ক্ষমতায় গেলে উনি সবাইকে নিয়ে ক্ষমতায় যাবেন। তো এটা তো আনসার কোয়েশ্চেন দুইটার মধ্যেই কিন্তু অন্তর্নিহিত হয়ে গেছে।
যে আমিও আপনার সঙ্গে কাজ করতে রাজি আছি। তার মানে তিনি যদি আগামীতে নির্বাচনে জয়লাভ করে জাতীয় সরকার গঠন করতে চান, তাহলে বিএনপি জামাতের যে কোনো আপত্তি নাই, এটা কিন্তু প্রকান্তরে উনি কিন্তু এই ক্লিয়ারেন্সটা দিয়ে দিলেন। আবার ওনার যে ভারত নীতির ব্যাপারে উনি কিন্তু বাট এন্ড ইফ রাখেন নাই। উনি কিন্তু বলেন না যদি আপনি বাংলাদেশ স্বাধীনতার পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে বা কোনো আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকেন, তাহলে আমরা আপনার সঙ্গে আছি। এই ধরনের কিন্তু ইফ বাট কোনো কিছু উনি করেন নাই। উনি বলছেন আমরা আগামী দিনে নির্বাচনের পরে একসঙ্গে কাজ করতে রাজি আছি। এর মাধ্যমে উনি কিন্তু বিএনপির ভারত নীতিটাকে সমর্থন দিয়ে দিলেন। আমি মনে করি বাংলাদেশটা যদি আমরা ঐক্যবদ্ধভাবে এবং ভারতের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করে আমরা কাজ করতে পারি, আমার মনে হয় আমরা উভয় জাতি উপকৃত হব। উগ্রবাদীরা থাকবে, উগ্রবাদীদেরকে আমরা এটা দমন করতে গেলেও কষ্ট, আবার দমন না করলেও কষ্ট। কারণ উগ্রবাদী অস্ত্রের ভাষায় কথা বলে, সে মুখের ভাষায় কথা বলে না। কারণ তাকে ঠান্ডা করতে হলে, নিউট্রালাইজ করতে হলে অস্ত্র দিয়ে অস্ত্রকে নিউট্রালাইজ করতে হয়। যেমন আমরা বলি না লোহা লোহাকে কাটে, লোহা লোহা কাটতে গেলে তো এখানে মানুষের জীবন হানি হয়। জীবন হানিটা তো আমরা মানবতার দিক থেকে বলছি যে এটা আমরা মানুষের জীবন হানি করে আমরা রাজনৈতিক ইচ্ছাটাকে প্রতিফলিত করতে চাই না। এটা আমাদের উগ্রবাদীদেরকে বুঝাইতে হবে, জানাইতে হবে। সেটা যে কোনো ধর্মের হোক, উগ্রবাদীরা কখনোই সাধারণ জনগণের ইচ্ছার প্রতিফলন করে না। হ্যাঁ, একটা উচ্ছ্বাস তো বাড়েই। আপনি সিনেমাতে যখন হেলিকপ্টার থেকে পড়ে গিয়েও পাথরের মধ্যে পড়ে যখন হিরো মরে না, এবং সেই সিনেমা যখন হিট করে, তাই না, তখন কি হবে? মানুষ তো সেগুলোকে বিশ্বাস করতে চায় না। বলেন, কেউ চিন্তা করতে পারে হেলিকপ্টার থেকে পড়ে, পাথরের মধ্যে পড়ে সে বেঁচে থাকবে? এটা তো আমরা সিনেমা দেখি, আমরা সেই সিনেমা বিশ্বাস করি এবং সেটা সুপার ডুপার হিট করে। সাধারণ মানুষ সেটা আনন্দ পেতে চায়, অনেক সময় আমাদের অনেক কথা আনন্দ পেতে চায়। একটা রক্তের দাগ দিলে মানুষের মধ্যে একটা উন্মাদনা সৃষ্টি হয়। কাজে আমি বলছি দাদা, নির্বাচনটা 12 তারিখে হবে। এই ব্যাপারে আমি আপনাদের সহযোগিতা চাই, আমি সবার সহযোগিতা চাই। এবং জামাত ইসলাম দৃঢ় প্রতিজ্ঞ তার নির্বাচন নিয়ে আর কোনো কি করে তারা সব মিলিয়ে দাদা একটা প্রশ্ন করেছিল আমাকে যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা হবে কিনা, সরাসরি উত্তর চেয়েছিলেন। আমি ওনাকে সরাসরি উত্তরটা দিয়েছি, এই জন্য বলছি যে 12 তারিখে নির্বাচনটা হবে। এবং আমি যতটুকু ভিতর বাইরের বা যে খবর জানি বা রাষ্ট্রের খবর রাখি, তাতে আমাদের সামনে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের কোনো বিকল্প নাই। নির্বাচনটা হোক, দিন হলে পরে আমাদের অনেক সমস্যা। আমি দাদাকে একটা তির্যক প্রশ্ন করতে চাই। দাদার কাছে কি এমন মনে হচ্ছে যে যেহেতু ভারত চেয়েছিল যে আওয়ামী লীগ সহ নির্বাচন হোক, এখন ডক্টর ইউনূস যেহেতু এটা শুনেনি নেই কোনোভাবে, সেই ক্ষেত্রে এটা কি ইগোস্টিক দিক থেকে দাদা মনে হচ্ছে যে আচ্ছা দেখে নেই নির্বাচনটা কিভাবে হয় বা হবে না, সেই লজিকটা বেশি কাজ করছে বা নেগেটিভ লজিক কাজ করছে, বা ভারতের মানুষের মধ্যে এটা ছড়িয়ে আছে? আমি যদি দাদা এরকম ভাবে দেখি, ভুল হবে কি? না, দেখার কিছু নেই। ধরুন এর অতীতে তো বিএনপি ছাড়াও নির্বাচন হয়েছে, জামায়াত ছাড়াও নির্বাচন হয়েছে। এখন বাংলাদেশের এইরকম, বাংলাদেশের এটা একটা অভ্যাস, এটা একটা প্র্যাকটিস। আওয়ামী লীগ যার জন্য বাংলাদেশের সৃষ্টি, তাকে বাদ দিয়ে একটা নির্বাচন, সেটা যাই ঘটুক, সেটা ভারত বলে যাবে কনস্ট্যান্ট যে আওয়ামী লীগ সহ নির্বাচন হোক। যদি না হয়, তারপরে জোর করে যদি একটা নির্বাচন করানো হয় এবং যে নির্বাচনটা হবে, সেই নির্বাচনটার পরেও তো একটা সরকার প্রতিষ্ঠিত হবে। সুতরাং সেই সরকারের সঙ্গে ভারত সম্পর্ক রাখবে এবং যোগাযোগ রাখবে, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। কিন্তু এটা কনস্ট্যান্ট ভারত বলে যাবে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচনটা সঠিক নির্বাচন নয়। এটা এখনো পর্যন্ত ভারত সরকারের ঘোষিত নীতি। আপনারা যাই মনে করে থাকুন। কিন্তু ভারত মনে করে আওয়ামী লীগকে আপনারা মনে করলেও ভারত মনে করে না যে ফ্যাসিবাদী দল। না, এটা ঠিক। ভারতের চোখে হয়তো সঠিক, কিন্তু আমাদের চোখে কিন্তু সঠিক হবে, বিশ্ববাসীর কাছে সঠিক হবে, হয়তো ভারতের কাছে গ্রহণযোগ্য না হতে পারে। বিশ্ব বলতে কি বোঝায় আমি জানি না। বিশ্ব বলতে পশ্চিমা দেশই বিশ্ব নয়। পশ্চিমা দেশ তো বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল। তাই না? তাতে কি ভারতে কিছু এসে গিয়েছিল? সেভেন ফিট দিয়ে ইন্দিরা গান্ধীকে ভয় দেখানো গিয়েছিল? যায়নি। সুতরাং ওটা কোনো কথা না। বিশ্ব কি ভাবছে, বিশ্ব বলতে কি বোঝাচ্ছেন আমি জানি না। বিশ্ব বলতে কি পশ্চিমাটাই বিশ্ব নয়। এসব ভারতের নিজস্ব একটা নীতি আছে, নিজস্ব নীতি দিচ্ছে, তাদের একটু সঙ্গে থাকুক বা না থাকুক। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন ভারতের কাছে গ্রহণযোগ্য নয়। এ ব্যাপারে এখনো ভারত মত পরিবর্তন করেনি। এ বিষয়ে স্পষ্ট। ইনশাআল্লাহ আমরা আগামী নির্বাচনের পরে নির্বাচন হবে। তা সেই নির্বাচন হওয়ার পর কি, শুনুন, অতীতে যে বাংলাদেশে যে সেনা সরকার ছিল, সেনা সমর্থিত সরকার ছিল, ওটার সঙ্গে কি ভারতের সম্পর্ক ছিল না? সবার সঙ্গে সম্পর্ক ছিল। ইনশাআল্লাহ আমরা সেটা বিশ্বাস করি। কোনো সরকার হলে সম্পর্ক থাকবে।
থ্যাংক ইউ দাদা। আমরা আসলে বিশ্বাস করি নির্বাচনের পরে একটা নির্বাচিত সরকার আসলেই দুই সরকারের মধ্যে একটা সুসম্পর্ক গড়ে উঠুক। না, সে না, যেই নিশ্চয়ই, ক্ষমতায় যাক, নিশ্চয়ই, যেই নিশ্চয়ই, ক্ষমতায় যাক, থাকতেই হবে, আমি আশা সে করবো যে থাকতেই হবে। গভর্নমেন্ট টু গভর্নমেন্ট একটা এখন যে এটা একটা অচল অবস্থা অবশ্যই, সৃষ্টি হয়েছে, অবশ্যই, এই অবশ্যই, অচল অবস্থা যেন অবশ্যই, না থাকে। আচ্ছা, আচ্ছা। ঠিক, ঠিক। এই অচল অবস্থার সৃষ্টি আমি না হয় আমি দুই আমি একটু আক্তার ভাই আপনার কাছে একটু জানতে চাই, আক্তার ভাই এই যে জি আমি কি এবার যেতে পারি নাকি? আমি না, জানতে চাই এই যে ভারতের জি বলো। আজকে আজকে তাহলে শেষ করবো। আগামীকাল আপনার দুজনের সঙ্গে শিডিউল করা আছে আলাদা আলাদা ভাবে, আমরা কালকে ইন্ডিভিজুয়াল টক শোতে থাকবো আশা করি। দাদা আজ অনেক রাত হয়ে গেছে, শীতের রাত আর কষ্ট দিতে চাই না, আপনারা দুজনে আমাদের সিনিয়র এবং সিনিয়র সিটিজেন, দুই না, দেশের আক্তার ভাই দেশের তো মানুষই চেনে, আমাদের লক্ষ লক্ষ দর্শক আমার এখনো থেকে অনেক যুবা, লাইনে আছেন সব। অনেক যুবা সম্প্রদায়ের মানুষ। তিনি এখনো গভীর রাত পর্যন্ত চালাতে পারেন। আমি বৃদ্ধ হয়ে গেছি, ফলে আমি পারবো না। থ্যাংক ইউ, শুক্রিয়া, শুক্রিয়া আপনাকে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ Thank দাদা। you, আমরা কথা বলছি, thank you. কথা বলতেছি, আমরা ধন্যবাদ, কথা বলতেছি, ধন্যবাদ। দুটো দেশের মধ্যে কথা বলতে চাই। ধন্যবাদ, ধন্যবাদ পূর্ণিয়া। জি, আমরা কথা নমস্কার, বলতে চাই, নমস্কার। আমাদের সম্পর্ক যাই থাকুক, আক্তার ভাই আলোচনার আমরা মাধ্যমে। আজকে আগামীকাল সাথে একটু সমস্যা আছে। আজকে নেটওয়ার্ক ডিস্টার্ব করছে, আমরা আগামীকালকে আপনার কাছ থেকে ইন্ডিভিজুয়াল সময় চাই, কিন্তু প্রচন্ড ডিস্টার্ব বিকালের করছে। দিকে, বিকালের দিকে কাল করো, বিকালে নিশ্চয়ই দুইটা তিনটা, সময় করে আবার দুইটা তিনটা দিয়ে দর্শকদের করো, নিয়ে বসবো। দুইটা তিনটা দিয়ে করো, কালকে দুপুর দুইটা তিনটা দিকে। আমি সন্ধ্যার পরে একটু ব্যস্ত থাকবো। হ্যাঁ, বিকালে করো একটু। হ্যাঁ, বিকাল বেলা, ঠিক আছে? জি শিওর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসসালামু জি আলাইকুম। জি শিওর, জি থ্যাংক ইউ জি থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালাম।